সৌমেন স্যারের পক্ষ থেকে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা। আজকে আমরা জ্যামিতির একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগে আমি ক্লাসে তোমাদেরকে 3 নম্বর অধ্যায়ে জ্যামিতির যে উপপাদ্যগুলো ছিল সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। সেগুলো ছিল বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর আরেকটি বিষয়, যেটা তোমাদের অধ্যায় 7-এ রয়েছে, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বা বৃত্তস্থ কোণ সম্পর্কিত যে উপপাদ্য সেটা নিয়ে আলোচনা করব। তো এটা তোমাদের বইয়ের অধ্যায় 7-এ রয়েছে। দেখো, তোমাদের বইয়ের যে 7 নম্বর অধ্যায় রয়েছে সেখানে এই অধ্যায়টি রয়েছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। তো এই উপপাদ্য বোঝবার জন্য আমাদের সর্বপ্রথম জানা দরকার যে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ কাকে বলে। তো কেন্দ্রস্থ কোণ কাকে বলে এটা জানবার জন্য আমি তোমাদেরকে খুব সহজেই দেখাচ্ছি। দেখো, আমরা প্রথমে একটা যদি বৃত্ত আমরা এঁকে নিই, এটা একটা বৃত্ত। এই বৃত্তের এই যে বক্ররেখাটা, এটাকে বৃত্তের পরিধি বলে। তো আমরা জানি যে এই পরিধির মধ্যে বা পরিধির উপরে অসংখ্য বিন্দু থাকে। এখন আমরা বৃত্তের একটা কেন্দ্রবিন্দু পাবো। ধরো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, আমি এই বৃত্তের কেন্দ্রবিন্দুটা নাম আমি ও দিলাম। তো এই ও হচ্ছে বৃত্তের এখানে কেন্দ্র। এখন এই কেন্দ্রের উপর পরিধির উপরে যে কোনো দুটো বিন্দু, ধরো আমি এখানে আর এখানে একটা বিন্দু দিলাম, এই বিন্দুটার নাম আমি এ দিলাম আর এই বিন্দুটার নাম আমি বি দিলাম। তাহলে এখানে এ এবং বি হলো বৃত্তের পরিধির উপরে যে কোনো দুটো বিন্দু। এখন এই এ আর বি অ্যাকচুয়ালি এটা একটা বক্ররেখা বোঝায়। তো এই বক্ররেখাটাকে বোঝানোর জন্য আমরা এখানে আরেকটি বিন্দু নিয়ে নেব। কেননা শুধু এই বি লিখলে তাহলে কি বোঝায় যে এটা একটা সরল রেখা বোঝায়, কারণ এ থেকে বি পর্যন্ত এই যে পথটা এটা কিন্তু একটা সরল রেখা বোঝায়। কিন্তু যখনই আমরা এখানে পি বিন্দুটা বসিয়ে দিচ্ছি তাহলে এটা বোঝাচ্ছে কি এপিবি হলো একটা বৃত্তচাপ। এখন আমাদের এই এপিবি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি একটা কোণ তৈরি করবে। আমি এই কোণটা এখানে দেখাচ্ছি। দেখো, এখানে আমাদের এই যে এপিবি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবো সেই কোণটার নাম আমরা এখানে পাচ্ছি এওবি। এই এওবিকে আমরা কি বলবো? কেন্দ্রস্থ কোণ। তবে আমরা কেন্দ্রস্থ কোণ সম্পর্কে জানলাম, অর্থাৎ কোনো বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। তো এরকম অসংখ্য কেন্দ্রস্থ কোণ আমরা একটা বৃত্তের ক্ষেত্রে পেয়ে থাকি। যেমন ধরো, আমরা এই বৃত্তের ক্ষেত্রে তাহলে যে কেন্দ্রস্থ কোণটা পেলাম সেটার নাম কি আমরা দেবো? এওবি। তো কেন্দ্রস্থ কোণ তাহলে কাকে বলে আমি সেটাই তোমাদেরকে এবার লিখে দেখাচ্ছি। কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে? তো কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোনো বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কেন্দ্রস্থ কোণ বলে। তাহলে তোমরা কেন্দ্রস্থ কোণ সম্পর্কে জানলে কেন্দ্রস্থ কোণ বলে। কেন্দ্রস্থ কোণ তাহলে কি না, কোনো বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোনো বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কেন্দ্রস্থ কোণ বলে। তো চিত্রে এওবিটা হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ। তাহলে আমি সেটা লিখে দিচ্ছি চিত্রে অ্যাঙ্গেল এওবি একটি কেন্দ্রস্থ কোণ। এওবি তাহলে কি? একটি কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে চিত্রটা আমরা এঁকেছি এই চিত্র কিন্তু এওবি হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ। আশা করি তোমরা কেন্দ্রস্থ কোণ সম্পর্কে বুঝতে পেরেছ। এছাড়া আরেকটি কোণ এখানে আমরা পেতে পারি, সেই কোণটা আমি ছবিটাকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমরা এই পরিধির উপরে একটা বিন্দু নিলাম, ধরো এই বিন্দুটার নাম আমরা এখন এই একই বৃত্তচাপ অর্থাৎ এপিবি বৃত্তচাপ পরিধির উপরে তো একটা কোণ তৈরি করতে পারে। তো সেই কোণটা আমরা এখানে এটা দেখাচ্ছি। দেখো, এখানে আমরা যে কোণটা আঁকছি, তো এই কোণটার নাম কি? এপিবি, অ্যাঙ্গেল এপিবি। এই এপিবি এই যে কোণটা আমরা এখানে পাচ্ছি কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে, তা এপিবি কোণটাকে আমরা কি বলবো? বৃত্তস্থ। অর্থাৎ কোনো বৃত্তচাপ বৃত্তের পরিধির উপরে যে কোণ তৈরি করে তাকে আমরা কি বলবো? বৃত্তস্থ কোণ। তাহলে আমরা বৃত্তস্থ কোণ কাকে বলবো? বৃত্তস্থ কোণ হচ্ছে কোনো বৃত্তচাপ
বৃত্তের পরিধির উপরে যে কোণ উৎপন্ন করে, বৃত্তের পরিধির উপরে কোনো বৃত্তচাপ বৃত্তের পরিধির উপরে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে তাকে বৃত্তস্থ কোণ বলে। বৃত্তস্থ কোণ বলে। বৃত্তস্থ কোণ কাকে বলে তাহলে আমরা জানলাম যে কোনো বৃত্তচাপ বৃত্তের পরিধির উপরে যে কোণ উৎপন্ন করে, নিশ্চয়ই সেটা পরিধির পরিষ্কারটা কি হতে হবে, বিন্দু হতে হবে। তাহলে আমরা সেই কোণকে তখন কি বলবো, বৃত্তস্থ কোণ। এই যে চিত্র আমরা এখানে এঁকেছি সেটা চিত্রে হচ্ছে অ্যাঙ্গেল এপিবি বা কোণ এপিবি একটি বৃত্তস্থ কোণ। এই যে ছবিটা আমরা এখানে এঁকেছি সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এপিবি কোণটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ। তাহলে আজকে আমরা যে উপপাদ্য পড়বো সেখানে আমরা কিন্তু এটাই শিখবো যে কোন একটা বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণটা এই যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমাদের এখানে আমরা একটা এপিবি লিখেছি, তো এই এপিবি কোণটা আমাদের প্রমাণ করতে হবে যে এওবি কোণের দ্বিগুণ হবে, অর্থাৎ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে তোমরা এখনো পর্যন্ত যে বিষয়গুলো শিখলে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের সংজ্ঞা সম্পর্কে জানবে। এবার আমি আজকের উপপাদ্যে চলে আসবো। তো আজকের উপপাদ্য আমাদের বৃত্তস্থ কোণ সম্পর্কিত যে উপপাদ্য সপ্তম অধ্যায় রয়েছে তার মধ্যে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের উপপাদ্য নাম্বার, তোমাদের বইতে আছে উপপাদ্য নাম্বার হচ্ছে এটা 34। এটা তোমাদের বইয়ের 123 পাতায় আছে, 34 নম্বর উপপাদ্য। এটা প্রমাণ করতে হবে যে কোনো একটি বৃত্তের একটি বৃত্তচাপের সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, তো সম্মুখ বলতে বৃত্তচাপের সামনে যেটা থাকে তাকে সম্মুখ কোণ বলে। দেখো এখানে এপিবি চাপের সামনে যে কোণ আছে তার নাম হচ্ছে দ্বিগুণ। তাহলে এই ওবিটা হচ্ছে এখানে একটা কেন্দ্রস্থ কোণ। তো আমরা এই উপপাদ্যটা তাহলে প্রমাণ করবো এবার। তো এটা তোমাদের এই উপপাদ্যটা করতে গেলে তোমাদের বইতে যেখানে আছে সেখানে তোমরা একটু বইটা খুলে আমার সাথে সাথে দেখবে, তাহলে কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, তো আমি তোমাদের এটা রয়েছে উপপাদ্য নাম্বার, এটা হচ্ছে উপপাদ্য নাম্বার, উপপাদ্য হচ্ছে এটা 34। ঠিক আছে, পেজ নাম্বার হচ্ছে এটা তোমাদের বইতে আছে 123 পাতা, 123। আচ্ছা, এখানে কোশ্চেন বা প্রশ্ন এটা হচ্ছে যে কোনো একটি বৃত্তের একটি বৃত্তচাপের সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের দ্বারা ধৃত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে প্রশ্নটা বোঝা গেল। প্রশ্নটা হচ্ছে যে ওটা উপপাদ্য হচ্ছে 34। আচ্ছা, কোন একটি বৃত্তের একটি বৃত্তচাপের সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের দ্বারা ধৃত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এটা প্রমাণ করার জন্য ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে, একটা বৃত্ত তোমরা এঁকে নেবে। আমি এখানে হাতে করে লিখে দিচ্ছি, কিন্তু তোমরা এটা পেন্সিল এবং কম্পাসের সাহায্যে খাতায় আনতে করতে হবে। তো আমরা এখানে একটা বৃত্ত আমরা এঁকে নিলাম। তো দেখতে পাচ্ছ যে এই বৃত্তটা আমরা ধরে নিলাম যে এটা অকেন্দ্রীয় বৃত্ত। এখন এই অকেন্দ্রীয় বৃত্তে আমরা একটা বৃত্তচাপ ধরে নিলাম এ, এখানে একটা পয়েন্ট ধরে নিলাম বি, আর এই বৃত্তচাপের বক্রপথটা বোঝানোর জন্য আমরা এখানে কিন্তু পি লিখে নিলাম। তো এখানে এবার
যেহেতু এটা অকেন্দ্রীয় বৃত্ত, তাহলে আমরা এটা জুড়ে একটা কেন্দ্রস্থকোণ তৈরি করে ফেললাম। তো এখানে এটা হচ্ছে আমাদের একটা কেন্দ্রস্থকোণ। এখন এটার নাম আমি এখানে বি দিলাম, ও দিলাম, ঠিক আছে, এটা আমি ও দিলাম। এবার আমি একটা বৃত্তস্থকোণ আমি এখানে আঁকছি। তো আমরা এখানে একটা জুড়ে নিলাম, তো এখানে জুড়ে নিলাম, তো এইটা আমরা সি দিয়ে দিলাম। তো এখানে আমাদের অ্যাঙ্গেল এসিবিটা হয়ে গেল বৃত্তস্থকোণ, আর অ্যাঙ্গেল এওবিটা হচ্ছে কেন্দ্রস্থকোণ। তো আমরা প্রদত্তটা আমরা লিখে ফেলছি। প্রদত্ত হচ্ছে ধরি অকেন্দ্রীয় বৃত্তে এটিবি বৃত্তচাপের উপর, বৃত্তচাপকে আমরা এইভাবে চিনতে পারি এটিবি বৃত্তচাপের সম্মুখ কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল এওবি, এবং বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এসি, বৃত্তস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল এসি। এই হচ্ছে আমাদের প্রদত্ত অংশ, অর্থাৎ কেন্দ্রীয় বৃত্তের আমরা এটিবি বৃত্তচাপের উপর সম্মুখ কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে এসি। এবার আমরা প্রামাণ্য অংশে চলে যাব। প্রামাণ্য মানে তোমরা জানো যে প্রমাণ করতে হবে, যে অংশটা সেটা লিখতে হবে। তাহলে আমরা কি লিখবো, যে প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল এওবি সমান হচ্ছে 2 কোণ এসিবি। এটাই হচ্ছে আমাদের প্রমাণের বিষয়। অর্থাৎ কি প্রমাণ করতে হবে, যে কেন্দ্রস্থ কোণ মানে অ্যাঙ্গেল এওবিটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ 2 অ্যাঙ্গেল এসিবি। তো আমাদের এখানে অঙ্কনের পার্ট আছে, তো সেটা আমরা লিখে নেবো। অঙ্কন বলে আমরা লিখে নেবো। অঙ্কনটা হচ্ছে আমরা এই যে সি বিন্দু আর এখানে ও বিন্দু যোগ করে ডি পর্যন্ত বাড়িয়ে দেবো, ঠিক আছে। সি আর ও বিন্দু যোগ করে ডি পর্যন্ত বাড়িয়ে দেবো। তো সেটাই আমরা লিখছি, যে সি কমা ও যোগ করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা, ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের অঙ্কনের মধ্যে চলে যাবে। এরপরে আমরা প্রমাণে চলে যাব। তো প্রমাণটা আমি কিভাবে করছি দেখো। প্রমাণটা আমরা কিভাবে করবো, আমরা এই যে ত্রিভুজ এওসি, এর ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি যে এই কোণ আর এই কোণ হচ্ছে সমান, কেননা এই ত্রিভুজের ক্ষেত্রে ও এর সমান ওসি এগুলো হচ্ছে একই বৃত্তের ব্যাস। তাহলে আমরা লিখছি যে ত্রিভুজ এ ওসি এর ও এ সমান হচ্ছে ওসি। এটাকে কি লিখবো, একই বৃত্তের ব্যাস। তাহলে আমরা দেখতে পেলাম যে এই এওসি ত্রিভুজের ক্ষেত্রে ও এর সমান ওসি গুলো, কেন না এগুলো হচ্ছে ওই একই মানে অকেন্দ্রীয় বৃত্তের ব্যাস। তাহলে একটা ত্রিভুজে যদি দুটো বাহু সমান হয়, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে। তাহলে আমরা লিখবো যে অ্যাঙ্গেল ও এ সি মানে এই কোণটা, ও এ সি মানে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, সমান হচ্ছে অ্যাঙ্গেল ও সি এ, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, তাহলে আমরা সেটাই লিখছি যে অ্যাঙ্গেল ও সি এ। ঠিক আছে। আবার ক্লাস 8-এ আমরা উপপাদ্য করেছিলাম যে কোনো একটা ত্রিভুজের বহিঃকোণটা তার বিপরীত অন্তঃকোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এই ত্রিভুজ এওসি এর বহিঃকোণ দেখো হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে বহিঃকোণ। এর নাম কি, অ্যাঙ্গেল এওডি। তাহলে অ্যাঙ্গেল এওডি সমানের বিপরীত দিকে যে দুটো অন্তঃকোণ আছে, অর্থাৎ এওডি যদি বহিঃকোণ হয়, তাহলে বিপরীত অন্তঃকোণ হচ্ছে অ্যাঙ্গেল ওএসি আর অ্যাঙ্গেল হচ্ছে ওসি। তাহলে আমরা লিখে দেবো যে অ্যাঙ্গেল ওএসি প্লাস অ্যাঙ্গেল ওসি। ঠিক আছে, তাহলে তোমরা এটা বুঝতে পারো। অর্থাৎ এই যে এওডি কোণটা, বহিঃকোণটা, এর বিপরীত দিকে যে অন্তঃকোণ আছে, অর্থাৎ ওএসি এবং ওসি এর সাথে সমান। ঠিক আছে, ওএসি মানে এইটা আর ওসি মানে এটার সাথে সমান। এখন তোমরা একটু আগে প্রমাণ করে রেখেছো যে ওএসি সমান হচ্ছে ওসি। তাহলে আমি এই যে ওএসি আছে এর জায়গায় আমি ওসি একটা বসিয়ে দিলাম, আর এখানে একটা আমাদের ওসি আছে।
কারণ আমরা যুক্তিটা লিখে দিচ্ছি যে অ্যাঙ্গেল ও এসি সমান হচ্ছে অ্যাঙ্গেল ও সি যোগ, বোঝা গেছে? অর্থাৎ ও এসি এবং ও সি এর সমান, ঠিক আছে? তো এই অংশটুকু সমানের জন্য আমরা এখানে বসিয়ে দিলাম, তাহলে এটা চলে গেল 2 অ্যাঙ্গেল ও সি। অর্থাৎ আমরা দেখলাম যে ত্রিভুজ এওডি, ত্রিভুজ এওসি ক্ষেত্রে বহিঃকোণ এওডিটা এই যে কোণটা অর্থাৎ ওসি অ্যাঙ্গেলের দ্বিগুণ। একইভাবে আমরা লিখে দিচ্ছি যে একইভাবে এটা ত্রিভুজ, এটার নাম কি বিওসি, ত্রিভুজ বিওসি থেকে প্রমাণ করা যায় যে এই এরও বহিঃকোণ বিওডি, মানে এই কোণটা, মানে বিওডি বহিঃকোণ বিওডি সমান এর উপরের দিকে যে কোণটা আছে অর্থাৎ 2 অ্যাঙ্গেল ওসি, অর্থাৎ 2 কোণ অ্যাঙ্গেল ওসি। তো আমরা প্রথমটাকে 1 নাম্বার দিলাম আর এটাকে আমরা 2 নাম্বার দিলাম, ঠিক আছে? অর্থাৎ অ্যাঙ্গেল এওডি সমান 2 কোণ ওসি, এটাকে 1 নাম্বার দিলাম। এই একইভাবে ত্রিভুজ বিওসি ক্ষেত্রে আমরা প্রমাণ করলাম যে বহিঃকোণ বিওডি সমান 2 কোণ ওসি। তাহলে এবার 1 আর 2 যোগ করব, 1 যুক্ত 2, অর্থাৎ 1 এবং 2 যোগ করে পাই। দেখো আমাদের যে 1 ইকুয়েশন রয়েছে তার বাম দিকে কি রয়েছে? অ্যাঙ্গেল এওডি, অ্যাঙ্গেল এওডি। আচ্ছা, 2 যে ইকুয়েশন রয়েছে তার বাম দিকে রয়েছে কি, বা দিকে রয়েছে হচ্ছে অ্যাঙ্গেল বিওডি। তাহলে আমরা লিখব কি যে অ্যাঙ্গেল বিওডি, ঠিক আছে? তো এরপরে ডান দিকের গুলো লিখবো। দেখো 1 এর ডান দিকে কি আছে? 2 কোণ ওসি, আর এখানে রয়েছে ডান দিকে 2 কোণ ওসি। তো আমরা সেটাই লিখে দিচ্ছি 2 কোণ ওসি, ঠিক আছে? তাহলে 1 আর 2 যোগ করে আমরা পেয়ে গেলাম। তো এরপরে আমরা চিত্রে চলে যাব, ছবি। দেখো অ্যাঙ্গেল এওডি মানে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? তো এই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল বিওডি মানে হচ্ছে বিওডি মানে এই অ্যাঙ্গেলটা। তো এই দুটো যোগ করলে আমরা কি পেয়ে যাই? এওডি আর বিওডি যোগ করলে আমরা এই পুরো অ্যাঙ্গেলটা পেয়ে যাই। এই পুরো অ্যাঙ্গেলটার নাম তোমরা দেখতে পাচ্ছ, এই পুরো অ্যাঙ্গেলটার নাম হচ্ছে অ্যাঙ্গেল এওডি। তাহলে এই দুটো অ্যাঙ্গেলের যোগফলের জায়গায় আমি লিখে দেবো যে অ্যাঙ্গেল এওডি। আর সমানটা আমরা সমানে রেখে দিয়ে রাখছি। তো এখান থেকে আমরা 2 কমন নিচ্ছি, নিলে দেখো আমাদের টোটাল হচ্ছে অ্যাঙ্গেল ওসিএ প্লাস অ্যাঙ্গেল ওসিবি। তোমরা ছবিতে চলে এসো, আবার দেখো ওসিএ মানে এই অ্যাঙ্গেলটা আর ওসিবি মানে এইটা, অর্থাৎ এই আর এই অ্যাঙ্গেল যোগ করলে আমরা কি অ্যাঙ্গেল পাচ্ছি? টোটাল অ্যাঙ্গেলের নাম হচ্ছে এসি। তাহলে অ্যাঙ্গেল ওসিএ এবং ওসিবি অর্থাৎ এই অংশ আর এই অংশ যোগ করলে আমরা তার পরিবর্তে একক থেকে লিখতে পারি অ্যাঙ্গেল এসি। অর্থাৎ এখানে 2 যেমন ছিল রেখে দিলাম, এখানে কি লিখে দিলাম? এসি, ঠিক আছে? তাহলে দেখো আমাদের চলে এলো যে কেন্দ্রস্থ কোণ, মানে যেখানে কমন অংশে চলে যাও যে এওবি সমান আমরা কি দেখিয়ে দিলাম যে এওবি সমান 2 কোণ এসি। যাই হোক, তো আমরা এইভাবে এই পদ্ধতিটা আমি তোমাদেরকে প্রমাণ করে এখানে দেখালাম। তোমরা আশা করি এইভাবে এটা প্রমাণ করবে। তো আমি এখানে প্রমাণিত লিখে দিলাম, ঠিক আছে? তো তোমরা এইভাবে এই পদ্ধতিটা প্রমাণ করবে। আমি নেক্সট একটা ভিডিওতে তোমাদের এখান থেকে যা যা অতিরিক্ত জ্যামিতি এই পদ্ধতির প্রয়োগের সাহায্যে করতে হবে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব, ঠিক আছে?